নমস্কার। রামায়ণী ফল্গুধারার একাদশতম পর্বে আপনারা সবাই সুস্বাগত। মহামতি অনন্তলাল স্মরণ করে আমরা আরম্ভ করছি এই পর্বের আলোচনা। গত পর্বে আমরা শুনেছি মহারাজ লোমপাদের রাজ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সেই অরাজকতার ফলস্বরূপ অনাবৃষ্টি, এবং এই অনাবৃষ্টিকে দূর করার জন্য সমস্ত ব্রাহ্মণেরা বললেন যে আপনি সমস্ত ব্রাহ্মণদের সাথে দুর্ব্যবহার করেছেন, অতএব প্রায়শ্চিত্ত স্বরূপ আপনাকে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসতে হবে আপনার রাজ্যে। তিনি আপনার রাজ্যে উপস্থিত হলে এই অনাবৃষ্টি দূর হবে। আমরা এও শুনেছি মহর্ষি বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসা অত সহজ কাজ নয়। তিনি বনের মধ্যে জন্মেছেন, বড় হয়েছেন পিতার শাসনে। সেখানে কোনো স্ত্রীলোকের ধারণা নেই। আর বিভাণ্ডক মুনি এমন এক চরিত্র, এমন এক ব্যক্তিত্ব, তাকে সবাই দূর থেকে সম্ভ্রম করেন, ভয় পান, কাছে কেউ ঘেঁষেন না। অথচ তারই পুত্র অতি সরলমতি, তপবন ভাবিত সেই ঋষ্যশৃঙ্গকে কি করে তার পিতাকে এড়িয়ে নিয়ে আসা সম্ভব, এই নিয়ে রাজা বসলেন পরামর্শে। এই বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনা। আজকের পর্বনামা ঋষ্যশৃঙ্গ অনয়ন। নি ধাতু নিষ্পন্ন নয়ন শব্দটি, যার অর্থ হচ্ছে যার দ্বারা বিষয়ে বুদ্ধি নীত হয়। নয়ন, নয়ন শব্দের অর্থ হচ্ছে কেবলমাত্র চোখ বোঝায় না, দৃষ্টি বোঝায় না। তার আসল তাৎপর্য হচ্ছে নয়নের যার দ্বারা বুদ্ধি বিষয়ে নীত হচ্ছে। এই ধাতুর নি ধাতু নিষ্পন্ন শব্দই হচ্ছে নীতি, যার অর্থ প্রাপণ, অনুশাসন শাস্ত্র কিংবা হিতবাক্য, উপদেশ। নিধাতুর অর্থ হচ্ছে টেনে আনা বা টেনে নিয়ে চলা। যেখান হতে আমরা পাই নিধাতু নিষ্পন্ন আর অপর শব্দ নায়ক বা নেতা, যিনি টেনে নিয়ে চলেন, দিগদর্শক, এক অর্থে রাজাও বটে। অনয়ন, যাকে কাছে বা সমীপ নয়নে, নয়নের সমীপে টেনে নিয়ে আসা বা নিয়ে আসা। নয়ন সমীপে, নয়ন সম্মুখে, যার আবির্ভাবে, আগমনে, উপস্থিতিতে প্রজ্ঞা জাগরিত হয়, বিষয় দৃষ্টিগোচর হয়, বুদ্ধির উৎপত্তি ঘটে। অর্থাৎ এর মাধ্যমে বুদ্ধি, সঠিক প্রজ্ঞা, সঠিক দিগদর্শন ঘটে। এই হচ্ছে অনয়ন বা নয়ন। এর কথা আমরা কেন এভাবে বলছি এমন এক পরম শুদ্ধ সত্য ঋষির আবির্ভাবে
মহা অভ্যুদয়ের সূচনা ঘটবে, যার পাদস্পর্শে আমরা দেখব সেখানে যে ঋষির পাদস্পর্শ মাত্রই সমস্ত অরাজকতা দূর হয়ে যাচ্ছে, বর্ষণ আরম্ভকারী অর্থাৎ অরাজকত দূরকারী, অনাবৃষ্টি দূরকারী যার পদস্পর্শে ঘটে, তিনি যখন যজ্ঞ করবেন, তিনি যখন সেই মহান ব্রতের ঋত্বিক হবেন, তখন যে এক মহা অভ্যুদয় ঘটবে তারই পরম ইঙ্গিত এখানে মহাকবি লিখে রাখছে বা দিয়ে রাখছেন। এইটি হচ্ছে মহর্ষি ঋষি শৃঙ্গ আনয়নের মূল তাৎপর্য। শুধু নিয়ে আসা নয়, যেখানে যেখানে নেত্র স্ফুরে সেখানে সেখানেই এমন এক শুদ্ধ চিত্তের প্রভাবে মহা অভ্যুদয়ও ঘটে, এটি তারই উল্লেখ। আমরা দেখছি রাজা বসলেন পরামর্শে, রাজা লোমপাদ। কেউ সঠিক পরামর্শ দিতে পারছেন না, প্রত্যেকে ভয় পাচ্ছেন। প্রত্যেকে বলছেন, মহারাজ আমরা ঋষি বিভাণ্ডকের ভয়ে ভীত, আমরা তার কাছে যেতে পারবো না। তিনি এমন ক্ষমতাবান, তেজস্বী, তার কাছে গিয়ে আমরা এই কথা উচ্চারণ করতে পারবো না। তাহলে কি উপায়? অনেক পরামর্শ করে মহারাজ লোমপাদের সমস্ত মন্ত্রী অমাত্যরা অনেক পরামর্শ করে শেষে স্থির করলেন যে তার ঋষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ, তিনি শান্ত রস বিশিষ্ট তপস্যায় রত, তিনি নারী এবং বিষয় সুখে অনবিক্ষ। সুতরাং এই বনচারী শুদ্ধ সত্য ঋষিকে কেবলমাত্র তার হৃদয় আকর্ষণ করে বা হৃদয় আকর্ষক বস্তুর মাধ্যমে লোভাকৃষ্ট করে তাকে পরম কৌশলে তার পিতার অবর্তমানে সেই বন থেকে এই রাজ্যে নিয়ে আসা সম্ভব। কি উপায়? উপায়, হ্যাঁ, উপায় আছে বটে। নৃত্য গীতে নিপুণ বেশ্যা বারাঙ্গনা যারা রয়েছেন তাদেরকে দিয়ে এই কাজ সম্ভব হতে পারে। তাদেরকে মুনির বেশে আবৃত করে, মুনির সাজে সজ্জিত করে সেই আশ্রমে পাঠানো হোক। এই মন্ত্রণা অনুসারে রাজার সমস্ত নৃত্য গীত এবং অত্যন্ত সুন্দরী বারাঙ্গনাদেরকে এই আদেশ দেওয়া হলো, তোমরা নৌকা প্রস্তুত করো, করে এই কুশী নদীর মধ্যে দিয়ে বিভাণ্ডকের আশ্রমে যাও। তোমাদের নৌকোখানাকে এমন ভাবে তৈরি করে ফেলো যেন দেখলে মনে হয় সেটি একটি আশ্রম, আশ্রমের মতো, তাতে আশ্রমের মতন সাজিয়ে সেই নৌকাটিকে নিয়ে চলো। তো সেই নৌকার মধ্যে ফুল ফল শাখা ফলবান বৃক্ষ, সুস্বাদু সুগন্ধ ফল,
অন্যান্য পানীয় সমূহ সমস্ত স্থাপন করে অতি সমৃদ্ধ এবং অত্যন্ত নিপুণ সুদক্ষ সুন্দরী বারাঙ্গনাদেরকে নিয়ে সেই নৌকা রওনা দিল মহর্ষি বিভাণ্ডকের আশ্রমের অভিমুখে। এবং একটু আশ্রমের দূরে সেই নৌকাটিকে তারা বাঁধলেন এবং সেখানে গিয়ে তারা খোঁজ খবর নিতে আরম্ভ করলেন কখন বিভাণ্ডক তার আশ্রমে থাকেন না। সময় বুঝে সেই বারাঙ্গনারা গান করতে করতে নৃত্য করতে করতে নানা রকমের মনোবিকার সৃষ্টি করে তারা মহর্ষি ঋষ্যশৃঙ্গের প্রতীক্ষা করতে লাগলেন। তাদের নুপুর সিঞ্জিত রবৈ, তাদের সেই বারাঙ্গনাদের নুপুরের শব্দে, কোকিলাভিরূতেন চ, কোকিলের স্বরে, কোকিল কণ্ঠে গীতে, এবং গন্ধর্ব নগর প্রখ প্রগীত মিব তদ্দনম, সেই অপূর্ব সুন্দর সেই কানন দেখে ঋষ্যশৃঙ্গ আশ্রমের কাছে তারা নানাভাবে ঋষির দৃষ্টি আকর্ষণ করার জন্য তার হৃদয়ে কাম উৎপন্ন করার জন্য কাম সংজননার্থায় ঋষিপুত্রস্য ধীমতঃ তারা চারিদিকে সুগন্ধি মালা সুগন্ধি পুষ্প ছড়িয়ে নৃত্য গীতে আমোদিত করে তুললেন। ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গ অভূতপূর্ব অদৃষ্ট সেই সমস্ত ব্যাপার স্যাপার দেখে বিস্মিত হয়ে তিনি এগিয়ে এলেন কি হচ্ছে সেখানে, এবং ধীরে ধীরে তিনি সেই বারাঙ্গনাদেরকে দেখে ক্ষীণমধ্যা বারাঙ্গনাদেরকে দেখে তিনি আশ্রম থেকে বেরিয়ে এলেন। তিনি তো এরকম কখনো আশ্রম বা এমন কোনো নারী তো কখনো দেখেননি। কৌতূহল বশত তিনি সেই নিজের আশ্রম থেকে এগিয়ে নদীর তীরে উপস্থিত হলেন। তখন সেই বারাঙ্গনারা যারা ঋষি বেশধারী তারা এসে ঋষিপুত্রকে বললেন, আপনি কে, কার পুত্র আপনি? এই নির্জন অরণ্যে আপনি কোথায় ঘুরে বেড়াচ্ছেন? ঋষ্যশৃঙ্গ মুনি সেই কামরূপিণী রমণীদেরকে দেখে নিজের পরিচয় দিলেন, বললেন, আমি কাশ্যপ কুল শ্রেষ্ঠ মহর্ষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ। তোমরা কিসের জন্য আমাদের এই আশ্রমে এসেছ? তোমাদের আমি কিভাবে সেবা করতে পারি বলো? এসো আমার আশ্রমে, তোমরা এসো। আমার এই আশ্রম সাধু ফলে ফুলে পরিপূর্ণ, সেখানে তোমরা এসো, আমি তোমাদের অর্চনার সেবা করব। ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গের কথা শুনে সেই বারাঙ্গনারা ঋষির আশ্রম দেখার জন্য তার সঙ্গে বিভাণ্ডকের আশ্রমে এসে উপস্থিত হলেন। তারা আশ্রমে এসে উপস্থিত হলে ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গ পাদ্য অর্ঘ্য আসন এবং সাধু ফল মূল তাদেরকে খেতে দিলেন। পাদ্য অর্ঘ্য আসন দিয়ে অর্চনা করে ফল ফুল দিয়ে তাদের অভ্যর্থনা করল। তারা ঋষিরা সেই বারাঙ্গনারা সবই গ্রহণ করলেন। এদিকে তারা কিন্তু ভীত, কোন সময় না মহর্ষি বিভাণ্ডক আবার এসে পড়ে। তারা বললেন, হে ঋষিপুত্র, স্মিত হাস্যে, যদি তারা ঋষ্যশৃঙ্গে দেওয়া ফলমূল কিন্তু গ্রহণ করলেন না, উপরন্তু তারা বললেন, যদি তোমার অভিরুচি হয়
তাহলে তুমি বরং আমাদের আশ্রমে যাত, এই ফলমূল তুমি গ্রহণ করো। এই বলে তারা ঋষ্যশৃঙ্গকে নানা ধরনের মিষ্টান্ন, নানাবিধ খাদ্য এবং মধুর মদ্য তারা ঋষ্যশৃঙ্গকে দিলেন। अस्माकं पृष्ठे पुत्र साधुनिमानि भक्षय फलान्नश्रम जातानि यदि ते रोचते हन। तो की दिलेन तारा अस्माते प्रदूद साधुन मोदकन फलसन्निभान अन्नश्च विविधान भक्षण मधुनि मधुरानि च। এই সব তাদের ঋষ্যশৃঙ্গকে খেতে দিলেন। সেই সমস্ত খাদ্য এবং সেই পানীয় গ্রহণ করে ঋষ্যশৃঙ্গ একেবারে মোহিত হয়ে গেলেন। তখন তারা ঋষ্যশৃঙ্গকে আলিঙ্গন করলেন এবং তার সাথে মধুর স্বরে গীত বাদ্য অনুসারে নানানভাবে তাকে কামমোহিত করে তুললেন। এইভাবে সেই সমস্ত খাদ্য দেখে তাকে মুগ্ধ করে ঋষ্যশৃঙ্গকে বিদায় জানিয়ে সেই রমণীরা ফিরে চলে এলেন। তারা চলে যাবার পর ঋষ্যশৃঙ্গ কেমন যেন বিমোহিত হয়ে রইলেন, আনমনা হয়ে রইলেন তাদের চিন্তায়। তার আর ঘুম নিদ্রা কিছুই আর রইল না। কিছুক্ষণ পরে ভগবান কাশ্যপ বিভাণ্ডক তিনি এসে উপস্থিত হলেন তার আশ্রমে। এসে ঋষ্যশৃঙ্গকে উৎকণ্ঠিত এবং চিন্তাকুল দেখে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আমি এসেছি, কই তুমি তো আমার সাথে কোনো কথা বলছো না। আজকে তোমাকে এত চিন্তিত আনমনা কেন দেখাচ্ছে? তোমাকে তো কখনো আমি এরকম দেখিনি। ঋষ্যশৃঙ্গ তখন বললেন, এই বনে খুব সুন্দর নয়ন বিশিষ্ট কিছু তপস্বীরা এসেছেন। তারা আমাকে আলিঙ্গন করে অতি সুন্দর দুর্লভ সমস্ত খাদ্য পানীয় খেতে দিয়েছেন। সুমধুর গীত ও গান এবং নানাবিধ নৃত্যের মধ্যে দিয়ে তারা আমাকে মোহিত করে গেছে। ঋষ্যশৃঙ্গের সেই কথা শুনে বিভাণ্ডক বললেন, ওরে সর্বনাশ, এদেরকে একদম তুমি বিশ্বাস করো না। এরা একেবারে রাক্ষস। এরা এইভাবে রাক্ষস এসেছিল, রাক্ষস। এরা মোহিনী মায়া জানে। তুমি এদেরকে বিশ্বাস করো না। তুমি তো একেবারেই এদের কাছে যাবে না, আর এদের কথা শুনবেনও না। এরা মোহিনী বেশধারী সমস্ত রাক্ষস, তো ব্রতভঙ্গকারী। যাই হোক, সেই রাত্রে বিভাণ্ডক পুত্রের সাথে রাত কাটিয়ে আশ্রমে অতিবাহিত করে পরদিন ভোরে আবার তিনি বেরিয়ে গেলেন। পিতা চলে যেতেই ঋষ্যশৃঙ্গ আবার পায়ে পায়ে এগিয়ে এলেন সেই নদীর তটে, সেই যেখানে তার সাথে সেই বারাঙ্গনাদের দেখা হয়েছিল। তাদেরকে ঋষ্যশৃঙ্গকে ধীরে ধীরে আশ্রম ছেড়ে নদীর তটে আসতে দেখেই সেই মুনিবেশধারী বারাঙ্গনারা বললেন, আসুন প্রভু, আসুন, আপনি আমাদের এই আশ্রম দর্শন করুন। আশ্রমে আমরা আপনার একটু সেবা করি, অর্চনা করি। তত্র পূজামগ্রং পুনর্ভাগ্যমেষ্যসি। আসুন, আমরা আপনাকে একটু আমাদের আশ্রমে অভ্যর্থনা করি, একটু সেবা পূজা করি, আসুন আপনি। ঋষ্যপুত্র ঋষ্যশৃঙ্গকে সেই আশ্রমে সেই নৌকোর মধ্যে যে এলেন এবং আসার পরে তারা তাকে আবার সেই ফল মিষ্টি পানীয় খেতে দিলেন এবং সঙ্গে সঙ্গে তারা নৌকাও ছেড়ে দিলেন। সেই নৌকা দ্রুত বেগী নৌকো ঋষ্যশৃঙ্গকে নিয়ে দ্রুত বেগে চলে এলেন লোমপাদের রাজত্বের দিকে, তার রাজধানীর উদ্দেশ্যে। যেই মুহূর্তে
ঋষ্যশৃঙ্গ লোমপাদের আশ্রমের কাছাকাছি এসে পৌঁছলেন, তখন সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টি আরম্ভ হল। ঋষ্যশৃঙ্গ সেই বর্ষণ আরম্ভকারী এক মহাঋষি, তিনি রাজা লোমপাদের আশ্রমে পদার্পণ মাত্রই সেখানে বৃষ্টি আরম্ভ হল। এই বর্ষণকে ঋষ্যশৃঙ্গ এবং রাজা লোমপাদের যে সেই পালিত কন্যা শান্তার বৈবাহিক প্রতীক হিসেবেও কিন্তু বর্ণনা করা হয়েছে। যে বর্ণনার কথা আমরা রামায়ণে একটু পেলাম, ঋষ্যশৃঙ্গকে আনয়নের যে বর্ণনা রামায়ণে আমরা পাচ্ছি, তার থেকে কিন্তু বিশদ বর্ণনা, নিখুঁত বর্ণনা রয়েছে রামায়ণে সেই বনপর্বে, যা আমরা আপনাদের কাছে ভারত কথার গ্রন্থি মোচনে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখানে লক্ষ্য করার এটা, আমরা বেদের মধ্যেও একটা জিনিস দেখি কি, যে অনেক সময় পুরুষকে বর্ষণকারী মেঘ হিসেবে সম্বোধন করা হয়েছে এবং ঋষ্যশৃঙ্গকেও বর্ষারম্ভকারী ঋষি বলেও কিন্তু সেখানে সম্বোধন করা আছে। এবং সেইখানে ওই যে পুরুষ মানুষকে যেখানে বর্ষণকারী বলা হচ্ছে, সেখানে পত্নী সংযোগের প্রসঙ্গ সেখানে এসছে। সমরেণু পত্নীর বৃষভ জগমু, এক বর্ষণকারী বৃষভের সাথে তুলনা করা হয়েছে। যাই হোক, সে প্রসঙ্গে আমরা আসবো। ঋষ্যশৃঙ্গ পদার্পণ মাত্র আমরা দেখলাম রাজার দেশের সমস্ত অরাজকতা দূর হয়ে গেল এবং সেখানে বৃষ্টি আরম্ভ হলো। সেই বৃষ্টি সমস্ত রাজ্যে, সেই বৃষ্টির ফলে রাজ্য আবার পুষ্পে ফলে শস্যে সমৃদ্ধ হয়ে উঠল। এদিকে ভগবান কাশ্যপ বিভাণ্ডক তিনি পরিশ্রান্ত হয়ে যখন আশ্রমে এলেন, আশ্রমে এসে তিনি আশ্রম শূন্য দেখে হাত পা না ধুয়ে তিনি তার পুত্র ঋষ্যশৃঙ্গকে চতুর্দিকে খুঁজতে খুঁজতে ঋষ্যশৃঙ্গ ঋষ্যশৃঙ্গ বলে ডাকতে আরম্ভ করলেন। তারপর তিনি বনের মধ্যে ঘুরতে আরম্ভ করলেন, কোথাও তিনি তার ছেলেকে দেখতে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে তিনি সেই বন পার হয়ে চলে এলেন লোকালয়, দূর গ্রামের প্রান্ত দেশে এসে উপস্থিত হলেন। দেখলেন সেই গ্রামের চতুর্দিকে গোষ্ঠ এবং সেখানে সমস্ত জায়গায় ক্ষেত, শস্য ক্ষেত, সেখানে কৃষকেরা শস্য উৎপাদন করছে। রাজা তখন সেই দেশে ঋষি বিভাণ্ডক তখন এই অনুপম শস্যক্ষেত্র, গোষ্ঠক্ষেত্র দেখে জিজ্ঞেস করলেন, এই রমণীয় দেশ, এই গোষ্ঠ, এই শস্যক্ষেত্র কার অধীন? সেই সমস্ত গোপালক এবং কর্ষণকারী কৃষকেরা তারা বললেন বিনয়ের সঙ্গে, হে ঋষি, অঙ্গদেশে লোমপাদ নামে এক বিখ্যাত রাজা আছেন, তিনি বিভাণ্ডক তনয় ঋষ্যশৃঙ্গকে এই সমস্ত গোষ্ঠ, সমস্ত শস্যক্ষেত্র দান করেছেন। এই সবই বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গের অধীন, আমরাও তার প্রজা। ঋষি বিভাণ্ডক এইসব যত দেখছেন তত তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আমার ছেলের এসব তিনি কোথার থেকে সে পেল? এইভাবে তিনি ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছেন এবং সব জায়গাতে যাকেই জিজ্ঞেস করছেন তারা প্রত্যেকেই বলছেন, এই রাজ্য
ঋষ্যশৃঙ্গের রাজ্য, আমরা তার রাজ্যের প্রজা। এইভাবে এগোতে এগোতে বিভাণ্ডক এসে উপস্থিত হলেন মহারাজ লোমপাদের রাজধানীতে। বিভাণ্ডক আসা মাত্রই মহারাজ লোমপাদ সাপরিষদ পাত্র মিত্র আমত্ত মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে, ঋষি মুনি সবাইকে নিয়ে এবং ব্রাহ্মণদেরকে অগ্রবর্তী করে বিভাণ্ডককে মহাসম্মানে সশ্রদ্ধায় তাকে নিয়ে এলেন তার রাজসভায়। সেখানে তাকে বসিয়ে তার পূজা করে অনেক স্তুতি করে বললেন, এই রাজ্য আপনার পুত্রেরই, তার কৃপায় এই রাজ্যের অনাবৃষ্টি দূর হয়েছে। তিনি আমাদের পালক, আমরা তার অধীন। বিভাণ্ডক যত দেখছেন তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, তার পুত্রের ক্ষমতা, তার পুত্র এত কিছু পেয়েছেন। তিনি তখন ধ্যান অবলম্বন করে যোগ বলে সমস্ত প্রকৃত বস্তুটা তখন তিনি জানতে পারলেন। তখন তিনি ধীরে ধীরে রাজা লোমপাদ এবং তার মন্ত্রী পরিষদ, অমাত্য, উপস্থিত সমস্ত ঋষি ব্রাহ্মণদের অর্চনায় সেই উগ্র তেজ সম্পন্ন বিভাণ্ডক ধীরে ধীরে তিনি প্রসন্ন হলেন। তিনি প্রসন্ন হলে মহারাজ লোমপাদ বললেন, আমার কন্যার সাথে আমি আপনার পুত্র ঋষ্যশৃঙ্গের বিবাহ স্থির করেছি, আপনি অনুমতি দিন। কি আর করেন, দেখলেন পুত্র এই বিবাহে প্রস্তুত, অতএব যা হয়। মহর্ষি বিভাণ্ডক তিনি অনুমতি দিলেন। কন্যা শান্তার সাথে ঋষ্যশৃঙ্গের বিবাহ হলো এবং বিবাহের পর পুত্রবধূকে নিজ কোলে বসিয়ে অনেক আশীর্বাদ করলেন মহর্ষি বিভাণ্ডক। তারপর বললেন যে ঠিক আছে, আমি তো এবার আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাব আশ্রমে, আপনারা আমাকে অনুমতি দিন। ঋষ্যশৃঙ্গকে নিয়ে পিতা বিভাণ্ডক ফিরে গেলেন তার আশ্রমে। কিন্তু সেখানে ঋষ্যশৃঙ্গের মন বেশি দিন টিকল না। তিনি আবার ফিরে এলেন রাজা লোমপাদের রাজ্যে, যেখানে তার স্ত্রী শান্তা রয়েছে। শান্তা এবং ঋষ্যশৃঙ্গ পরবর্তী সময়ে রাজা লোমপাদের আশ্রয়ে তার রাজ্যে বসবাস করতে লাগলেন। মহর্ষি ঋষ্যশৃঙ্গ এবং শান্তা আছেন রাজা লোমপাদের আশ্রয়ে তার রাজ্যে, এবং সেখানে ঋষ্যশৃঙ্গ তার সাধন তপস্যাও করছেন, শান্তার সাথে তার গার্হস্থ্য ধর্মও প্রতিপালন করছেন এবং রাজ্যে সুখ শান্তি প্রতিষ্ঠিত। ঋষি বিভাণ্ডক সন্তুষ্ট ছেলের প্রতিষ্ঠায় তিনি আরো দূরে চলে গেলেন তপস্যার জন্য, পুত্র এবং পুত্রবধূকে আবহন অনেক আশীর্বাদ করে। এইটুকু হচ্ছে এই ঋষ্যশৃঙ্গ আনয়ন এবং তার প্রতিষ্ঠার কাহিনী। এটি হচ্ছে আমাদের কাছে বোঝাচ্ছে এমন এক শুদ্ধ সত্য ঋষি যার পদার্পণে দেশে অরাজকতা দূর হয়, যার কৃপা দৃষ্টি মাত্রেই দেশ শস্য শ্যামলা সমৃদ্ধ হয়ে ওঠে। এই সমস্ত শুদ্ধ সত্য ঋষির
উপস্থিতি এক মহৎ অভ্যুদয়ের ঘটনা সংঘটন করে। আমরা ফিরে আসি মহারাজ দশরথের কথায়, যার পুত্র অপুত্রক যিনি, তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন বলে স্থির করেছেন পুত্র লাভের জন্য। মহারাজ দশরথ অযোধ্যার নৃপতি, তার কাছে এই সমস্ত সংবাদ নিবেদন করলেন তারই প্রধান অমাত্য সুমন্ত্র। বললেন, আমি শুনেছি মহারাজ, এই ঋষ্যশৃঙ্গকে আপনি যদি অনুগ্রহ করে তাকে সম্মত করে আপনার রাজ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার পুত্র লাভ হবে। এ কথা আমি শুনেছি ঋষি বচনে। মহারাজ দশরথ সম্মত হলেন। তিনি স্থির করলেন তিনি যাবেন তার অভিন্ন হৃদয় বন্ধু মহারাজ অঙ্গদেশের নৃপতি মহারাজ লোমপাদের কাছে। আগামী পর্বে আমরা শুনব সেই কাহিনী, যেখানে মহারাজ দশরথ উপস্থিত হচ্ছেন তার প্রিয় বন্ধু, প্রিয় সখা অঙ্গদেশ রাজ লোমপাদের কাছে। কৌশল রাজ উপস্থিত হবেন অঙ্গদেশের কাছে, আমন্ত্রণ করে নিতে আর এক শুদ্ধ সত্য মহর্ষি ঋষ্যশৃঙ্গকে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা